একে নামে রক্ষে নেই সুগ্রীব দোসর নাকি বিরাট রহস্যের উন্মোচন করতে চলেছে ফরাক, আর সেই জন্যই এই মুখোশ পরে থাকা। অর্থাৎ বুঝতে পারলেন না তো? আরে একে নামে রক্ষে নেই সুগ্রীব দোসর মানে একে পলাশ তো একে জ্বালিয়ে দিচ্ছিল, তার উপর এসে জুটলো তার বউ। যাই হোক, তো জেল কাস্টারি শেষ হয়ে গেছে, একদম সরাসরি বাড়িতে হাজির, শ্বশুর বাড়িতে। আর অন্যদিকে সব কিছু জেনে শুনেও স্মৃতিশক্তি হারিয়ে থাকার কি নাটক করলো ফরাক, এই রহস্যেরই উন্মোচন হতে চলেছে আজকের পর্বটিতে। দেখুন, হিমুল বলে তার স্বামীকে সুস্থ করতে হলে ঘরে একটা সুস্থ পরিবেশের দরকার, শান্তির পরিবেশের দরকার, আর সে যেন এরকম কাজ কোনো দিনই না করে। এইদিকে ফিতুল বলে কী করে সুস্থ পরিবেশে থাকবে, আর কী করেই দাদা সুস্থ হবে, ছোটদা ভাই যা ডেঞ্জারের, সে কোনো দিনই দাদাকে সুস্থ হতে দেবে না। এদিকে ফতুবালা ছোটো যাও বলে, হ্যাঁ ঠিক কথাই বলেছে দিদি, তোমার যদি বড় ছেলেকে সুস্থ করতে চাও না, তাহলে ছোটো ছেলের হালটা এখনই ধরো, আর ও যা ডেঞ্জারাস ছেলে, দিনে দিনে কত কী যে দেখবো। ফতুবালা দেবী বলেন, আমি ভেবেছি যে ছেলেটাকে বাড়ির ভাগটা দিয়ে দেবো, দিয়ে ও জাহান্নামে যাক, আমি আর ওকে দেখবো না। তারপর ওই যে বউটা আছে, আরও আমার ছেলেটাকে সুস্থ হতে দেবে না, তার জায়গায় ওর নামের ভাগটা ওকে যদি লিখে দিই না, তাহলে হয়তো চুপ করে যাবে, আমরা অন্য কোথাও হয়তো চলে যাব, কিংবা দুটো ফ্ল্যাট কিনে দুজনকে দিয়ে দেবো, এই বাড়িটা বিক্রি করে যে টাকাটা হবে। ফিমুল প্রতিবাদ করে, বলে না, এটা তোমার শ্বশুরের ভিটে, এটা তোমার স্বামীর ভিটে, তুমি কেন এটা লিখে দেবে, তার জায়গায় আমি তো চাকরি পেয়েছি, একটা ফ্ল্যাট দরকার হলে আমরাই কিনে নেবো, তোমার ছোটো ছেলেকে পুরো বাড়িটাই দিয়ে দাও। তখন ফিমুলের শাশুড়ি বলে, না না, এই বাড়িটা আমাদের চারজনের নামে থাকবে, আমার নামে, আমার মেয়ে, আমার বড় ছেলে, আমার ছোটো ছেলে, আমি কাউকেই আলাদা করতে পারবো না, তবে যেটাই হোক সেটা ফরাক সুস্থ হলে। এই রকম যখন আলোচনা হয় তখনই ফিমুল বলে, আমার সারা জীবনটাই কষ্টের, শুধু পরীক্ষা দিতেই হলো। পিপাসা বলে, কষ্টের জীবন তো সবারই রে, কে আর সুখে আছে, কিন্তু এখন ঝাড়া হাত পা আছি। এইদিকে তার শাশুড়িও বলে যে, তুমি তো কখন এসেছো, একটু চা জল খাও, একটু চা জল খেয়ে একটু রেস্ট নাও। বলে, না না, আমার তো কোনো পরিশ্রমই নেই, কোনো কাজ নেই, আর চা জল খাবো না। তারপরেই পিপাসাকে যখন সবাই নিয়ে আলোচনা করে, পিপাসা বলে, এখনকার যুগে সমস্ত সম্পর্কই দেখে শুনে করা উচিত। এই ফিতুল, তোর তো বিয়ে করছিস, বিয়ের আগে কিন্তু 50 বার ভেবে চিনতে ছেলেটাকে নিয়ে বিয়ে করবি। আর দেখেছিস তো, ছেলেটার যদিও সুনাম আছে শুনেছি, কিন্তু তোর ফন্দনদারও তো সুনাম ছিল, তারপরে তো দেখতে পেলি কেমন কাজ করে বসলো। এইদিকে ফরাককে বলে, ফরাক তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর তুমি তো জানো তোমার ফন্দনদা কত কিছু করেছে, তুমি আর ফিমুলকে কষ্ট দিও না, ও প্রথম থেকে অনেক কষ্ট পেয়েছে, তুমি সুস্থ হয়ে অন্তত ওর পাশে দাঁড়াও। ফিমুলও কান্নাকাটি করতে থাকে। ফিমুল তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে আছে আমি তোমাকে কি শিখিয়ে এনেছিলাম, আমি কে বলো তো? বলতে পারলে না, আমার নাম হলো ফিমুল। আর আমি কে? তখন ফরাক উত্তর দেয় যে, আমি নার্স। এবং ফিমুলকে নার্স বলাতে তার মা কান্নাকাটি করতে থাকে, আমার ছেলেটার কি হলো, তার বউকে নার্স বলছে। এইদিকে ফিমুল সবাইকে বুঝিয়ে বলে, এখন ওর এইটাই দরকার, ওকে সুস্থ করে তুলতে হবে তাড়াতাড়ি। বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমি কতদিন একা একা লড়াই করবো বলো তো, তোমাকে তো আমার পাশে থাকতে হবে। ফরাক মনে মনে বলে, তুমি ভয় পেও না শিমুল, তুমি যখন আমাকে সুস্থ করে এনেছো তখন আমি বেঁচেই থাকবো আর ভালোই থাকবো, আর আমাকে এখন কথা বললে চলবে না, অভিনয় করতেই হবে, আমাকে দেখতে হবে কে তোমার এত বড় শত্রু আছে, তোমার বারবার ক্ষতি করতে চাইছে, আর যখন লোকে দেখছে আমি কথা বলছি না, তখন তারা নিশ্চয়ই ভাববে আমি কিছু শুনছিও না, তাই আমাকে এই অভিনয়টা এখন করেই যেতে হবে। আর এইভাবেই শেষ হয় সেই দিনটি। পরের দিনেই পলাশ তার বউকে নিয়ে হাজির হয়, মূর্তিমান সেই বউ এসে হাজির হয়েই মা মা করে চিৎকার করতে থাকে, যেন কত বড় কাজ করে উদ্ধার করে দিয়ে এসেছে। এইদিকে পলাশ এসে বলে, আমার বউ তো অনেক দিন পর এসেছে, ও তো অনেক টায়ার্ড, তোমরা কি একটু খেতে দেবে ওকে? তোমরা নয় তো, মাকে বলে, তুমি কি একটু খেতে দেবে? মা তখন বলে, খেতে তো নিশ্চয়ই দেবো। এদিকে প্রতীক্ষাও এসে বলে, মা কেমন আছো? তখন মা বলে, কেমন আর থাকবো, সব কিছুই তো শুনেছো, আর সেই সব কিছু নিয়ে আমি এখনই খুব খারাপই আছি, আমার মন মাথার ঠিক নেই, তাই তোমাকে বলছি, যা হোক ঘুরে এসেছো এসেছো, যা হয়ে গেছে হয়ে গেছে, এবার একটু ভদ্রভাবে ভালো বাড়ির বইয়ের মতো থেকো, আর কোনো যেন অশান্তি না হয়, আমি এমনিতে আর অশান্তি নিতে পারছি না। এইদিকে প্রতীক্ষা বলে, আমি অশান্তি করছি? আর তোমার যে বড় বউ এত বড় কাজ করলো, আর তোমার কি বড় বউয়ের কাছে একবারে বিকিয়ে গেছো এই চাকরিটার জন্যে? তাও তো দাদাভাইয়ের চাকরিটাই করছে। আবার শাশুড়িকে বলে, একজনকে বলে দেবেন আমার সাথে কেউ যেন যেচে পড়ে কথা না বলে। শাশুড়ি ভালো মুখেই বলতে থাকে, তোমার যদি খেতে করতে কোনো অসুবিধা হয়, নিজের রান্না তুমি নিজে করে নিতে পারো, আর ওই যে বড় বৌমা, ওই আমাদের ঘরে সব রান্না বান্না সব কিছু করে, ওর যদি খেতে তোমার ওর থালায় ওর খেতে অসুবিধা হয়, বা ওর যদি কোনো কথাতে অসুবিধা হয়, তাহলে তুমি ওকে ডাইরেক্টলি বলো। ফিমুলো চলে আসে তখন, ফিমুলো বলে, তুমি আমার সাথে কথা বলো, আর তুমি যে কাজ করেছো তুমি সেই কাজের শাস্তি পেয়েছো, তোমাকে তো কেউ অন্যায় করে শাস্তি দেয়নি, আর তোমার তো গতর আছে, তুমি এখনও কাজ করে নাও, কাজ খুঁজে নাও। এইদিকে প্রতীক্ষা বলে, এমন একটা কাজ করেছো, এখন আমি কাজ খুঁজতে গেলেও লোকে আমাকে কাজ দেবে কিনা সন্দেহ। বলে, যে যেমন পাপ করে তাকে তেমন কর্মফল ভোগ করতে হয়, এই কথাই বলে ফিমুল আর ফিমুলের শাশুড়ি। ফরাস আর প্রতীক্ষা দুজনেই তো তেলে বেগুনে জ্বলে থাকে, আর সব সময় আবার আগের মতো ঝগড়া করার জন্য মুখিয়ে থাকে, আবার সেই ঘরের প্রসঙ্গেও কথা তোলে। যখন মা বলে এই বাড়ি কাউকে লিখে দেবে না, সে যতদিন বেঁচে আছে, তখন সে মাকে বলে, ও আমি রাস্তায় রাস্তায়
রাস্তায় ঘুরবো, চাকরি না পেয়ে, না খেতে পেয়ে মরবো, আর তুমি রাজরানীর মতো থাকবে। দেখাচ্ছি তোমাকে কি করে তুমি রাজরানীর মতো থাকতে পারো। এইভাবে হুম্বি তুম্বি করতে থাকে। আর এই কথা শুনে অবাক হয় দুজনেই, যে মাকে কেউ এরকম করে বলতে পারে। আর এইভাবেই শেষ হয় পর্বটি।